আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি মুসলিম ফারায়েজের জমি বন্টন নীতি আউল নীতি নিয়ে আপনাদের সামনে একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। দেখা যাক, নীতে পিতা, মাতা, স্ত্রী ও দুই কন্যার মধ্যে 108% জমি বন্টন করুন। তাহলে আমরা জানি মুসলিম ফারায়েজের অনুসারে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরেই কেবল তার উত্তরাধিকারীরা সম্পত্তির মালিক হয়ে থাকে। যতদিন জীবিত থাকে তখন তার সম্পদ তারই থাকে। তো আমরা হিসাবটা করি। তো মৃতের পিতা থাকলে পিতার অংশ পাবে হচ্ছে, আমরা মৃতের পিতার অংশ পাবে হচ্ছে 6/1 অংশ, 6/1। মাতা যদি থাকে তখন পাবে 6/1। এগুলা হচ্ছে জাবিউল ফুরুজ, প্রথম শ্রেণীর অংশীদার। স্ত্রী সে 8/1 অংশ পাবে, 8/1 অংশ। আমরা এখানে যোগ করে দিই। আর দুই কন্যা আছে, দুই কন্যার অংশ হবে। এখন আমরা বলি যে মৃতের পুত্র সন্তান না থাকলে যদি একটি কন্যা থাকে, তাহলে এই অন্যান্য অংশীদারদের দেওয়ার পরে কন্যা 2/1 অংশ পাবে। 2 বা ততোধিক কন্যা থাকলে কন্যা 3/2 অংশ পায়, 3/2 অংশ পায়। আর অন্য কোনো অংশীদার না থাকলে, শুধু একটি কন্যা থাকলে বা 2 বা ততোধিক কন্যা থাকলে সম্পূর্ণ সম্পত্তি কন্যা পাবে। তাহলে পাবে হচ্ছে 3/2। তো আবার বলি, পিতা পাবে মৃতের সম্পত্তির 6/1 অংশ, মাতা পাবে 6/1 অংশ, স্ত্রী পাবে 8/1 অংশ, দুই কন্যা পাবে হচ্ছে 3/2 অংশ। এখন আমরা তো লসাগু করি, দেখা যাক কি হয়। এই প্রত্যেকটা অংশকে আমরা যোগ করে দিই, যোগ করি অংশগুলো যোগ করলে কত আসে। আমরা যদি 6, 6, 8, 3 লসাগু হবে 24। 6, 6, 8, 3 লসাগু 24। আমরা লসাগু করে দিই অংশগুলোকে। 24কে 6 দিয়ে ভাগ করলে হয় 3 ও 4, 6, 24, 4 1 4, যোগ 4 যোগ 8কে যদি আমি 24কে 8 দিয়ে ভাগ করলে হয় 3, 3 1 3, যোগ 24কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 8 24, উপরে 2 আছে, 8 2 16। তাহলে মোট অংশ দাঁড়াচ্ছে গিয়ে আমার কত হবে, নিচে 24 আর এখানে যোগ করলে 8 আর 8, 4 4 8, 8 আর 3 11, 11 আর 16 27। ভিউয়ার্স, লক্ষ্য করুন যে আমার এখানে হচ্ছে যার যার অংশ বন্টন করার পরে যে আমার মোট সম্পত্তিটা আসছে, অংশটা আসছে 24 ভাগের 27 ভাগ, অর্থাৎ মোট অংশ বেশি আসছে। আমরা যদি সম্পূর্ণ সম্পত্তি যদি এক ধরি, এখানে যদি 24 আসতো, উপরে 24, তাহলে সম্পূর্ণ এক ঠিকঠাক। কিন্তু আমার হর 24, লব বড় হয়ে গেছে। তাহলে এইরকম যখন অবস্থা হয়ে যাবে, এটা হচ্ছে সম্পত্তির অংশ বেশি হয়ে গেছে সম্পত্তির চেয়ে। এমন হলে আমার কি করতে হবে, আউল নীতি করতে হবে। এমন হলে কি করতে হবে, আউল নীতি করতে হবে। আউল নীতি মানে ফেরত নীতি। তাহলে এইরকম যখন হবে, আমি যদি এইভাবে বন্টন করে দেই, 24-এর 4 ভাগ পিতাকে দিয়ে দিলাম, 24-এর 4 ভাগ মাতাকে দিয়ে দিলাম, 24 ভাগের 3 ভাগ স্ত্রীকে, 24 ভাগের 16 ভাগ দুই কন্যাকে, তখন দেখা যাবে আমার সম্পত্তি কম পড়ে যাবে। এই অবস্থা হলে আবার বলি, যখন যার যার অংশ যোগ করার পরে আমরা যদি দেখি হরের চেয়ে লব বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে হবে আউল নীতি। তো আউল নীতি করার জন্য আমরা সহজ একটা টেকনিক হচ্ছে, আমরা যে লব আসবে, লবকে আমরা হর ধরবো। তাহলে আমি পিতা কত পাবে, লবকে যদি আমরা হর ধরি, তখন আমার 27, পিতা পাবে 27-এর 4 অংশ, এটা পাবে পিতা।
এটা পাবে হচ্ছে 27-এর 4 অংশ পাবে পিতা। তাহলে এই 27-এর 4 অংশকে যদি আমি মোট জমির শতাংশ হচ্ছে 108, মোট দিয়ে গুণ করি, তো যার যার অংশ আগে আমি বের করে নিই। পিতা পাবে এই অংশ, পিতা পাবে এই অংশ, মাতা আগে অংশ বের করি, সম্পত্তি আমরা পরে বের করি। মাতা পাবে 27-এর 4 অংশ, এটা তো মাতার ছিল 27-এর 4। স্ত্রী পাবে, অংশটা আমরা বের করে নেই, স্ত্রী কত পাবে 27-এর 3 অংশ, 27-এর 3 অংশ। আর 2 কন্যা পাবে, 2 কন্যা পাবে 27-এর 27 ভাগের 16 ভাগ। এটা হলো যার যার অংশ আমরা বের করছি, এই অংশ অনুসারে বন্টন হবে। এখন আমার মোট সম্পত্তি কত 108%। তাহলে পিতা কত পাবে? পিতা পাবে, দেখুন পিতা পাবে, আমরা যদি অংশকে মোটকে অংশ দিয়ে ভাগ করি তাহলে অংশের পরিমাণ বের হয়। এটা ভগ্নাংশের একটা নিয়ম যে আমার মোট সম্পত্তি 108, পিতা পাবে 27-এর 4 অংশ। আমরা মোট সম্পত্তি বা মোটকে যদি আমরা অংশ দিয়ে ভাগ করি তাহলে অংশের পরিমাণ মানে এত অংশের পরিমাণ কত হবে সেটা বার হবে। তাহলে পিতা কত পাবে? 108-কে 27 দিয়ে, 27 দুগুণে 53, 3 27 81, 4 27 108। 4 কত পাবে? 4 4 16% পাবে পিতা, 16% পিতা পাবে, 16%। মাতাও একই অংশ, মায়েও 16, মাতাও 16%, আর বের না করলাম। ঠিক একইভাবে মাতা 16%, মাতা পাবে 16%, শতাংশ। স্ত্রী পাবে, 27-এর 3 গুণন 108। তাহলে এটা কাটলে শতাংশ, 27-কে যদি কাটি 4 27 108, 3 4 12%, 12%। এখন 2 কন্যা পাবে, 2 কন্যা পাবে, 2 কন্যার অংশ হচ্ছে 27 ভাগের 16 গুণন 108 শতক বা শতাংশ। 27-কে 108 দিয়ে ভাগ করলে 4 4 16 64। তাহলে 2 কন্যা পাবে 64% জমি। যেহেতু 2 কন্যা পাবে, প্রত্যেক কন্যা পাবে, এটাকে আবার 2 দিয়ে আমরা ভাগ করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আপনারা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আর মুসলিম ভাইরাজের আমরা সাধারণ সচেতন নাগরিক হিসেবে এই সাধারণ হিসাবগুলো জেনে রাখা দরকার, আমাদের সাধারণ মানুষ হিসেবে, শিক্ষিত মানুষ হিসেবে জেনে রাখা দরকার। কিন্তু কোনো জমি জমা পরিমাপের ক্ষেত্রে, ফারাইজের ক্ষেত্রে যদি খুব জটিল সমস্যার সম্মুখীন হয়ে থাকে তখন অবশ্যই ভালো মুসলিম ফারাইজের অভিজ্ঞ একজন আইনজীবীর পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে।